উচ্চ আদালতে যত অ্যাটর্নি, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি থেকে ডিএজি পর্যন্ত অধিকাংশই আমরা দেখতেছি তাদের সমস্ত শিবিরের লোকজন ওখানে জায়গা করে নিয়েছে। সবচেয়ে বেশি সম্মানিত বোধ করেছি যখন বাংলাদেশের একজন অতি সম্মানিত ব্যক্তি বলেছেন এই দেশটা জালিয়াতের কারখানা। ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা তৈরি হচ্ছে। তোমরা একটা সই করতে পারো না আর আমরা গিয়ে হ্যাঁ ভোট দিয়ে দিব। আমি বলবো ভাই, আপনারা নির্বাচন থেকে বিরত থাকেন। উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ আমরা পছন্দ করি না। আমরা এদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছি, আগামী দিনও আমাদের লড়াই জারি থাকবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে এই নির্বাচনে ভোট গুনতে বেশি সময় লাগবে। নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশটা এখনো তৈরি হয় নাই। নানা বিষয় নিয়ে আলোচনার জন্য কালের সংলাপের নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন গণফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তারপরেই রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, এবং আজ আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে আসন্ন নির্বাচন সংকট নাকি উৎসবের। জনাব তুষারের কাছে যেতে চাই। এই যে সমালোচকরা যেটি বলছেন যে গত সরকারের আমলেও এত ব্যয় হয়নি, তাহলে এবার যে ব্যয় বাড়লো, এই ব্যয় বাড়ার কারণ হিসেবে আপনি কি দেখছেন? এবার যেটি বলা হচ্ছে যে এবারের নির্বাচন ঐতিহাসিক হবে, ঐতিহাসিক হবার কারণে কি ব্যয় আসলে বাড়লো বলে মনে করছেন আপনি? একটি ভালো কাজ করতে গিয়ে কেন আমাদের বেশি খরচ হবে? এটা যদি ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার করত, যাদেরকে মিথ্যাকে সত্য বানাতে হয়, তারা যদি বেশি খরচ করত, আমি বুঝতাম যে এই খরচের যৌক্তিকতা আছে। কিন্তু যে বক্তব্য জনগণেরই, যেমন গণভোট, যে নির্বাচন জনগণই চায়, যেমন সংসদ নির্বাচন, যে নির্বাচনে শুধু জুলাইয়ের পক্ষ অংশ নিচ্ছে, যেখানে প্রার্থী বাছতে জনগণকে খুব একটা চিন্তা করতে হবে না, কেননা এই নির্বাচনে স্বৈরাচার নাই এবং এই নির্বাচনে স্বৈরাচারের কোনো প্রার্থী নাই, যে নির্বাচনে সরকারের স্নেহপুষ্ট বিভিন্ন দল রয়েছে, সেই নির্বাচনে সরকারকে কেন এত খরচ করতে হচ্ছে? যে নির্বাচন জুলাইয়ের স্পিরিটে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মারামারি কেন হবে? মারামারি তো করতো শয়তান লোকেরা, মারামারি করতো খারাপ লোকেরা, যারা জোর করে ক্ষমতায় যেতে চায়, যারা জবরদস্তি করে, যারা বিরোধীদেরকে গায়ের জোরে দমন করতে চায়। এখন কে আছে যে গায়ের জোরে কাকে দমন করতে চায়? ফলে কেন এত নিরাপত্তা দরকার হচ্ছে? কি কারণে এত নিরাপত্তা খরচ? কি কারণে এত প্রচারণার খরচ? হ্যাঁ ভোট না ভোট তো মানুষের দাবি নাকি? তো মানুষ তো এমনিতেই হ্যাঁ ভোট দেওয়ার কথা। এটা কেন মানুষের কানের কাছে গিয়ে বারবার বলতে হবে আপনি হ্যাঁ দেন, হ্যাঁ দেন, হ্যাঁ দেন, হ্যাঁ না দিলে বিপদ হয়ে যাবে? তার মানে কি তারা মনে করছেন যে বাংলাদেশের অনেক মানুষ নাতে ভোট দিয়ে হ্যাঁকে না করে দিতে পারেন? তাহলে এই পুরো ব্যাপারটা অযৌক্তিক। একটা অযৌক্তিক বিষয়কে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে এই কারণে যে তারা এটাকে যৌক্তিক করার চেষ্টা করছেন। কিভাবে জানেন? না, এটা তো আমাদের করতে হবে কারণ আমরা ভালোর জন্য খরচ করছি। আপনি ভালোর জন্যই তো কম খরচ করবেন, খারাপকে টিকে থাকার জন্য অনেক খরচ করতে হয়। যার চেহারা খারাপ তার মেকআপ বেশি লাগে, তাই না? যার চেহারা ভালো তার কি মেকআপ বেশি লাগে? যার চেহারা ভালো তার কি প্রত্যেকদিন বিউটি পার্লারে যাইতে হয়? এখন যদি কেউ বলে না আমার চেহারা এত ভালো, আরো ভালো করার জন্য আমি বিউটি পার্লারে যাই, আমার বিউটির পেছনে অনেক খরচ, এটা বললে তো এটা অযৌক্তিক হয়ে যাবে। আর কেউ যদি বলে যে না ও এত সুন্দর তাই ওর সৌন্দর্যের পেছনে খরচকে আমরা মেনে নিচ্ছি, সেটা আরো অদ্ভুত। ওকে খেতে বলেন, ওর শরীর ঠিক রাখতে বলেন, হেলথ ভালো রাখতে বলেন, ব্যায়ামে খরচ করতে বলেন, চেহারায় কেন? এই জন্য এটা একটা অযৌক্তিক খরচ। দ্বিতীয়ত আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা হিসাব দিয়েছেন ৩১০০ কোটি টাকা খরচ, তার মধ্যে ১৪০০ কোটির একটা খরচ আছে, ১২০০ কোটির একটা আছে, এর বাইরে অতিরিক্ত আরো ৫০০ কোটি, সব মিলে ৩১০০ কোটি, তারপর আবার ১৪০ কোটি হচ্ছে হ্যাঁ ভোট না ভোটের প্রচারণায়। কিন্তু এর বাইরেও একটা খরচ আছে। আপনি যদি ধরে নেন প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী তার নির্ধারিত খরচ থেকে কিছু তো লুকিয়ে টুকিয়ে করে, ধরে নিলাম লুকিয়ে টুকিয়ে করা খরচ সহ ৫০ লাখ টাকা খরচ করে, যেটা অবশ্য অবিশ্বাস্য। ৫০ লাখে কিন্তু নির্বাচন হয় না, কিন্তু ধরেন ৫০ লক্ষ নির্বাচন খরচ করে এবং ৬ জন প্রার্থী আছে এরকম, তাহলে প্রতি আসনে ৩ কোটি টাকা, তাহলে ৩০০ আসনে ৯০০ কোটি টাকা আরো খরচ হবে। এবং এই ৯০০ কোটির বাইরে তাদের সমর্থকরা খরচ করবেন, আরো লোকজন খরচ করবে, নানান ধরনের খরচ আছে, ধরে নেন আরো ১০০০ কোটি। তার মানে এইখানে ৩১০০ কোটি, ওইখানে ১০০০ কোটি, ৪১০০ কোটি টাকা এই নির্বাচনে এমনি খরচ হবে, মানে আইনসঙ্গত ভাবে। বেআইনি ভাবে আরো অনেক খরচ হবে। এই যে এত টাকা কেন খরচ হচ্ছে? এত বছর পরে ভোট হচ্ছে, এটা তো এমনিতে উৎসবের ভোট হওয়ার কথা। এই ভোটে মানুষের নাচতে নাচতে, গাইতে গাইতে, হেলতে দুলতে ভোট দিতে যাওয়ার কথা। কেন লোকজনকে এতবার বলতে হচ্ছে একটা হ্যাঁ ভোট না ভোটের জন্য? কেন লোকজনকে বলতে হচ্ছে মারামারি করবেন না? কেন লোকজনকে বলতে হচ্ছে সাবধান সাবধান? কি কারণে? কার প্রতি ভয়? কে আসবে? কোথার থেকে? দেশে স্বৈরাচার বিতাড়িত, স্বৈরাচারের নেতৃবৃন্দ এখানে থেকে যে কোনো গণ্ডগোলে নেতৃত্ব দিবেন সেটারও কোনো সুযোগ নাই। তারপরে যে কয়জন বাংলাদেশের ছিলেন তার অধিকাংশ আছে জেলখানায়, তাহলে বাকি আছে কে?
কে এখানে গন্ডগোল করবে? তাহলে কি জুলাইয়ের পক্ষ নিজেরা একজন আরেকজনের সাথে আপনি গন্ডগোল করবে? যেমনটি বললেন যে স্বৈরাচারের কেউ এই মুহূর্তে মানে বড় নেতারা তো কেউ নাই, জি, যাদের তাহলে বেশি এই যে ক্ষমতা তারা পররাষ্ট্র- পালিয়েছে, পররাষ্ট্র কারণ পালানোর ক্ষমতাও মন্ত্রণালয়ের তাদের পক্ষ থেকে আছে। বলা হলো যে নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন যদি কোনো রকম সহিংসতার ঘটনা ঘটে এর জন্য দায় থাকবে একটি দল, এবং যেই দলের কেউ এখন মাঠে নেই এবং যারা যাদের বেশিরভাগ দেশে ছিলেন তারা এখন জেলে, তাহলে তারা কিভাবে দায়ী হন? সুকুমারের কবিতা আছে না, সুকুমার রায়ের, ছায়ার সাথে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা। এখন আমি দেখছি আসলেই গাত্র হচ্ছে ব্যথা, কেননা যাদের বেশি ক্ষমতা, মানে তারা পয়সা কড়ি খরচ করে বা কোনোভাবে প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পেরেছেন, এমনকি আটক হওয়ার পরও 2-4 জন বেলজিয়ামে মাথাচাড়া দিয়েছেন, বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়েছেন, এরা তো গিয়েছে, তার মানে এরা বেশি ক্ষমতাবান ছিল, মানে পতনের পরেও তাদের ক্ষমতা ছিল। আর যাদের আরেকটু কম ক্ষমতা তারা আছে জেলখানায়, মাঝে মাঝে জেলখানার যে গাড়ি আছে ওইখান থেকে মাথা বের করে, ডিম টিমও মারে ওদেরকে। ওদেরকে ডিম মারলে আবার ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ডিম মারা সিলেক্টিভ, একদিকে ডিম দিলে ওইটা পুষ্টি, আরেকদিকে ডিম দিলে ওইটা অন্যায়। তো এইগুলো যে চলছে এর মধ্যে ওনারা আশা করছেন, আবার মাথাও ফাটছে আমরা না ওনারা ওনারা আশা করছেন যে এরা ইলেকশনে গন্ডগোল করবে। এরা যদি ইলেকশনে গন্ডগোল করে তাহলে এই যে কিছুদিন আগে যে চেয়ার নিয়ে মারামারি করে একজন মারা গেল, এই গন্ডগোলটা কারা করলো? তো এই সব অযৌক্তিক কথাবার্তা বলার আগে একটু চিন্তা করা উচিত। আমাদের সবারই বয়স হয়েছে, যারা আমরা বিভিন্ন বড় বড় জায়গাতে বসে আছি অথবা বসে নেই, আমাদের মতো যারা টক শো ছাড়া আমাদের চেয়ার নাই। হ্যাঁ, তো আমরা যদি কথা বলার সময় একটু চিন্তা করে কথা বলি তাহলে ঠিক। আরেকটা হচ্ছে প্রিএমপ্টিভ কথাবার্তা বলা, যেমন ধরেন আগামী 15 তারিখে যদি আমার বাসার একটা কাজ ভাঙে তাহলে অবশ্যই পাড়ার ছেলেরা দায়ী হবে। এটা যদি আমি বলি, এটা কি যৌক্তিক হবে? হবে না। কেননা এই বাসার কাজটা আমার নিজের হাতেও ভাঙতে পারে। আমার বাসার ভেতরে কেউ ফুটবল খেলতে শুরু করলো মনে করেন, তারটা লেগেও আমার বাড়ির কাজ ভাঙতে পারে। কিন্তু আমি আগেই বলে রাখলাম, আমার বাড়ির কাজ যদি ভাঙে তবে পাড়ার ছেলেরাই দায়ী হবে। এই কথাটা যেমন অযৌক্তিক, তেমনি নির্বাচনের সময় গন্ডগোল হলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দায়ী হবে, এটা একটা অযৌক্তিক কথা। এবং এই বিবৃতি কে দিয়েছে দেখেছেন তো? পররাষ্ট্র দপ্তর। আজকাল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে হবে, কে এটা করবে, এই ব্যাপারে পররাষ্ট্র কথা বলছে। রাস্তায় গিয়ে একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন চায়ের দোকানদার, এদেরকে যদি জিজ্ঞেস করেন এরা কিন্তু খুব অকপটে বলে দেয় যে ওরা কি মনে করে। সেখানে গিয়ে একটু জিজ্ঞেস করবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলে নাই কিন্তু পররাষ্ট্র দপ্তর বলেছে, আপনার কি মনে হয়? পররাষ্ট্র দপ্তরে বলা দরকার বাংলাদেশের ভিসা কেন বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট হতে শুরু করেছে, বাংলাদেশের জন্য কেন বিভিন্ন বিদেশে গমনের রাস্তা ধীরে ধীরে কঠিন হয়ে আসছে, বাংলাদেশের লোকজন কেন বিভিন্ন জায়গাতে পড়াশোনা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না, কেন বাংলাদেশ সেই তালিকাতে চলে গেল যেখানে টাকা জামানত রেখে আমেরিকাতে বেড়াতে যেতে হবে। অনেকের ছেলে মেয়ে আমেরিকায় পড়ে, তাদের কনভোকেশন হয়, অনেকের ছেলে মেয়ে আমেরিকায় থাকে, তারা ওখানে বিয়ে শাদী করে, অনেকের ছেলে মেয়ে আছে সেইখানে বাবা মাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে চায়। এখন এই ট্যুরিস্ট ভিসা নিতে গেলে নাকি জামানত দিতে হবে। এই যে একটা ঘটনা ঘটলো, এই নিয়ে পররাষ্ট্র দপ্তরের কোনো মন্তব্য আপনি শুনেছেন? পররাষ্ট্র দপ্তর না এত আমেরিকাকে ভালোবাসে, অথবা আমেরিকা না আমাদেরকে এত ভালোবাসে, এই যে একটা